তো আজকে দেখো 19 থেকে করাবো 19। বলছে কি এরা সিবিএসসি বোর্ডে 2020 তে এসেছিল, ঠিক আছে? তো কি বলছে কোশ্চেনটা, ইয়াশ অ্যান্ড কারণ ওয়ার পার্টনার্স ইন অ্যান ইন্টেরিয়ার ডিজাইনার ফার্ম। আচ্ছা, ফিক্স ক্যাপিটাল ওয়াজ 6 lakhs and 4 lakhs respectively. There were credit balance in their current account, ঠিক আছে? তো বলছে যে there were credit balance in their current account of 4 lakhs and 5 lakhs respectively. The firm had a balance 1 lakh in general reserve. The firm did not have any liability. They admitted Radhika into partnership for one for share in profits of the firm. The average profit, which is the average profit of the firm for the last 5 years, 5 lakhs. Last 5 বছর average বলেছে কত? 5 লাখ টাকা। ঠিক আছে? Calculate the value of goodwill of the firm by capitalization of average profit method. তো বলছে ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট মেথডে গুডউইল বের করতে। দেখো লিখছি ভ্যালুয়েশন অফ গুডউইল, ভ্যালুয়েশন অফ গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট। ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট মেথড গুডউইল বের করার ফর্মুলা একদম ইজি ফর্মুলা হবে এক্ষেত্রে। তো তোমার সবার প্রথমে লিখতে হবে তোমার গ্রস ভ্যালু অফ অ্যাসেটস। লেখো গ্রস ভ্যালু অফ অ্যাসেটস মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড। গ্রস ভ্যালু অফ অ্যাসেট মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড, ঠিক আছে? এবার গ্রস ভ্যালু অফ অ্যাসেটস কি করে বের করতে হয়? অ্যাভারেজ প্রফিট যেটা অঙ্কে বলে দেবে, হ্যাঁ, অ্যাভারেজ প্রফিট ডিভাইডেড বাই নরমাল রেট অফ রিটার্ন মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল বের করে দিচ্ছি আমি, ক্যাপিটাল এমপ্লয়েড নিচে বের করে দিচ্ছি, নিচে ক্যাপিটাল এমপ্লয়েড বের করে দিচ্ছি। ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যাপিটাল এমপ্লয়েড রেশিওতে আমরা শিখেছি বা এই চ্যাপ্টারেও শিখেছি যে আগের ক্লাসগুলোতে ক্যাপিটাল এমপ্লয়েড আমরা দুদিক থেকে বের করতে পারি, দুটো দিক থেকে, একটা অ্যাসেট সাইড দিয়েও করতে পারি, আবার আমরা লাইবিলিটি সাইড দিয়েও বের করতে পারি, ঠিক আছে? এই অঙ্কটা যে ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হবে এখানে যা ইনফরমেশন দিয়ে তোকে লাইবিলিটি সাইড দিয়ে করতে হবে। তো লাইবিলিটি সাইড দিয়ে বের করার ফর্মুলাটা কি জানো তো? ক্যাপিটাল যত রকমের, এখানে যেহেতু পার্টনারশিপ বিজনেস, তো এখানে পার্টনারদের ক্যাপিটালটা তোমাকে তুলতে হবে। তো এখানে পার্টনার কারা কারা ছিল? ইয়াশ। তো লিখতে হবে তোমাকে পার্টনার মানে ইয়াশ ক্যাপিটাল প্লাস কারেন্ট ক্যাপিটাল, দুজনের ক্যাপিটালটা তোমাকে নিতে হবে, ঠিক আছে? আর দেখো, আর দেখো কি আছে, আর কিছু আছে ক্যাপিটাল এমপ্লয়েড ছাড়া? মানে ক্যাপিটাল এমপ্লয়েড বের করার ফর্মুলা, লাইবিলিটি সাইড দিয়ে ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হলে ক্যাপিটাল নিতে হবে আর প্রফিট নিতে হবে, ক্যাপিটাল আর প্রফিট। তো ক্যাপিটাল তো আমি নিলাম, দুজনের ক্যাপিটাল আমি নিলাম 6 লাখ 4 লাখ। দেয়ার ওয়ার ক্রেডিট ব্যালেন্স ইন দেয়ার কারেন্ট অ্যাকাউন্ট 4 lakhs আর 5 lakhs। কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স কত বলেছে দেখো? 4 lakhs আর 5 lakhs। তাহলে লিখো ইয়াস কারেন্ট অ্যাকাউন্ট, লিখো ইয়াস কারেন্ট অ্যাকাউন্ট, ইয়াস কারেন্ট অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট তখন কি নিলাম? ক্যাপিটাল নিলাম, কারেন্ট নিলাম, ঠিক আছে? বারবার একটা কথাই বলছি, লাইবিলিটি সাইড দিয়ে যদি তোমাকে ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে বলে ওখানে বেসিক্যালি আসে ক্যাপিটাল আর প্রফিট। ক্যাপিটাল এইগুলো এখনো মধ্যে যা যা নিলাম সব ক্যাপিটাল আইটেম নিলাম। প্রফিট বলতে রিজার্ভ দিয়েছে, ওকে রিজার্ভ দেখে নাও রিজার্ভ কত টাকা দিয়েছে। এবার সব ভ্যালু গুলো একটা করে বসাবো, ঠিক আছে? হুম, ভ্যালু গুলো বসাবো। ইয়াস ক্যাপিটাল কত ছিল? 6 lakhs। কারেন্ট ক্যাপিটাল কত ছিল? 4 lakhs।
ইয়াস কারেন্ট অ্যাকাউন্ট কত ছিল? 4 লাখ। আর কারেন্ট অ্যাকাউন্ট কত ছিল? 5 লাখ। আর রিজার্ভে কত ছিল? 1 লাখ। ব্যাস হয়ে গেল ক্যাপিটাল এমপ্লয়। ৬ ৪ ১০, ১০ আর ৯ ১৯, 20 লাখ। 20 লাখ বেরিয়ে গেল তোমার ক্যাপিটাল এমপ্লয়। ঠিক আছে? তাহলে আমি এখানে লিখে দিলাম ক্যাপিটাল এমপ্লয় 20 লাখ। এবার তুমি বলো কোশ্চেনে করে বলো এভারেজ প্রফিট কত বলেছিলাম কি এভারেজ প্রফিট? এই দেখো এভারেজ প্রফিট বলেছিল 5 লাখ। এভারেজ প্রফিট বলেছিল কত? 5 লাখ। রেট অফ রিটার্ন 10%। তাহলে কি লিখবো এখানে? 5 লাখ ডিভাইড বাই 10%, মানে 10 করে 100 মাইনাস 20 লাখ কত হচ্ছে? 50 লাখ থেকে 20 লাখ বাদ দিলে 30 লাখ হয়ে গেল তোমার answer। ঠিক আছে? হয়ে গেল শেষ। হ্যাঁ, এটা তো 5 লাখ তো এভারেজ প্রফিট বলেই দিয়েছিল কোশ্চেনে। আর নরমাল রেট অফ রিটার্ন 10% বলে দিয়েছে না? নরমাল রেট অফ রিটার্ন তো কোশ্চেনে 10% বলে দিয়েছে। তাই তো লিখলাম। হ্যাঁ, হ্যাঁ। 50 লাখ মাইনাস 20 লাখ করে 30 লাখ স্যার। হয়ে গেল অঙ্ক। 19 হয়ে গেল 20, সাম নাম্বার 20। কি বলছে? ভরত and Bhushan are partners in retail business. Balance in their capital and current account বলে দিয়েছি। ক্যাপিটাল আর কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স বলে দিয়েছি। ঠিক আছে? The firm earned average profit, average profit 90,000, normal rate 10%, find the value of goodwill। এবার গুডউইল আগেরটা যেমন বলেছিল এই মেথডে করো, এখানে না মেথড বলে দেয়। ওই একই হবে, একই হবে। এখানে তো মেথড বলে দেয়, তাই না? মেথড বলে দেয়। তাহলে কি করে করবো? একই। চলো আরম্ভ করে একই অঙ্ক। এই তো একই ফর্মুলা লিখো। এই অঙ্কটার নাম্বার 20 করে দিই। সেম অঙ্ক। কতটা টোকো টোকো আমি বলে দিচ্ছি ধরো। এত কিছু কেন? সেম অঙ্ক। হয়েছে টোকা? দেখো এভারেজ প্রফিট কত বলেছে অঙ্কে? 90,000, তাই তো? আর নরমাল রেট অফ রিটার্ন কত বলেছিল? 10%, মানে ডিভাইডেড বাই 10 ইনটু 100, মানে 9 লাখ হয়ে যাবে। এবার ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করো। তো ক্যাপিটাল এমপ্লয়েড বের করবো যখন কি করবো? ওই একই। এখানে ইয়াস ক্যাপিটালের জায়গায় কি লিখবো? লিখবো ভরত ক্যাপিটাল, ভরত ক্যাপিটাল। ঠিক আছে তো? তারপর কি ছিল? লিখবে ভূষণ ক্যাপিটাল। ঠিক আছে? দেখতে পাচ্ছ পুরো একই সেম হচ্ছে। কারেন্ট অ্যাকাউন্ট কার? ভরতের কারেন্ট অ্যাকাউন্ট, ভরত। ভরতের কারেন্ট অ্যাকাউন্ট লিখুন, ভরতের কারেন্ট অ্যাকাউন্ট। লেখো ভরতের কারেন্ট অ্যাকাউন্ট। আরেকটা কি ছিল দেখো? এবার ছিল ভূষণের কারেন্ট অ্যাকাউন্ট। তবে ভূষণের কারেন্ট অ্যাকাউন্টটা ডেবিট ব্যালেন্স বলে। ঠিক আছে? তাই ডেবিট ব্যালেন্স হলে এটা মাইনাস হয়। ঠিক আছে? ডেবিট ব্যালেন্স হলে মাইনাস হয়ে যায়। ভূষণের কারেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে তো? ভূষণের কারেন্ট অ্যাকাউন্ট। দেখো ক্রেডিট ব্যালেন্স মানে প্রফিট আর ডেবিট ব্যালেন্স মানে বেসিক্যালি লসটাকে ইন্ডিকেট করে। তাই মাইনাস হয়ে যায়। আর রিজার্ভে কি ছিল? রিজার্ভ না স্যার, এই অঙ্কটা আমার যা চোখে পড়ছে রিজার্ভে কোনো অ্যামাউন্ট ছিল না। তাহলে রিজার্ভটা লিখলাম না এখানে। এখানে ফর্মুলায় আর রিজার্ভ লিখছি। তাহলে ভরত ক্যাপিটাল অ্যাকাউন্ট কত ছিল? 2 লাখ। ভূষণ ক্যাপিটাল কত ছিল? ভূষণের ক্যাপিটাল ছিল 2 লাখ 40। ভারতের কারেন্ট অ্যাকাউন্ট 50,000 আর ভূষণের কারেন্ট অ্যাকাউন্ট মাইনাস 10,000। 2 লাখ 2 লাখ 40, 4 লাখ 40 আর 40, 4 লাখ 40 আর 40, 4 লাখ 80। ক্যাপিটাল এমপ্লয়েড হলো 4,80,000। 4,80,000 এখানে লিখে দাও 4,80,000। কত হচ্ছে? 9 লাখ থেকে 4 লাখ কি বাদ দিলে 4 লাখ 20 শেষ। ঠিক আছে? বোঝা গেল নিশ্চয়ই অঙ্কটা?
সাম নাম্বার 21, 20 হলো 21। 21 এরটা কি বলেছে দেখো, মেথড দেখছি আমরা। বলছে এভারেজ বিজনেস প্রফিট, মানে এভারেজ প্রফিট 1,50,000 বলেছিল। টোটাল ট্যানজিবল অ্যাসেটস, এই ট্যানজিবল অ্যাসেটস কাকে বলে? ট্যানজিবল অ্যাসেট যে সমস্ত অ্যাসেট টাচ করতে পারো বা চোখ দিয়ে দেখতে পারো, মানে ধরো ফিক্স অ্যাসেটস আর কারেন্ট অ্যাসেটস মিলিয়েই ট্যানজিবল অ্যাসেটস হয়ে যাচ্ছে। ওরা বলে টোটাল অ্যাসেটটা বলে দিয়েছে তোমার 14 lakhs। আর আউটসাইড লাইবিলিটি মানে এটাকে বলে এক্সটার্নাল বা থার্ড পার্টি লাইবিলিটি 4 lakhs। তাহলে 14 লাখ টাকা অ্যাসেটস আর 4 লাখ টাকা লাইবিলিটি। তো 14 লাখ অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিয়ে যেটা হয় তাকে ক্যাপিটাল এমপ্লয়েড করে। ঠিক আছে, ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 10 lakhs। In the same type of business, the normal rate of return 10% of capital. So normal rate of return by 10%. Calculate value of goodwill under capitalization of super profit method. সুন্দর হবে জিনিস। তো চলো মেথডের নাম লিখি, পরে মেথডের নাম লিখি ক্যাপিটালাইজেশন অফ, কি লিখলাম? ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। ঠিক আছে, তো আগেরটা কি ছিল বলতে পারবে? আগে যে অঙ্কগুলো করালাম, দুটো অঙ্কটা কোন মেথডে করালাম? ক্যাপিটালাইজেশন অফ, বলো বলো, আগে যে দুটো অঙ্ক করালাম কোন মেথডে করালাম? ক্যাপিটালাইজেশন অফ, না ওটা বলতে হবে, তুমি বলতে পারলে না আগের অঙ্কটা করলাম, আগেরটাও ক্যাপিটালাইজেশন এটাও ক্যাপিটালাইজেশন, কিন্তু এটা ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট আর আগেরটা করেছিলাম ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট। আগেরটা ছিল ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট। এই দেখো লেখা ছিল ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট, মানে ক্যাপিটালাইজ টুইল বের করার জন্য একটা মেথড হচ্ছে ক্যাপিটালাইজেশন। এবার ক্যাপিটালাইজেশন মেথড দু রকম ভাবে করা যায়, একটা এভারেজ প্রফিট ধরেও করা যায়, আবার সুপার প্রফিট ধরেও করা যায়। আগে যে দুটো অঙ্ক করলাম ওটা এভারেজ প্রফিট ধরে করলাম, কিন্তু এই অ্যাপে দুটো অঙ্ক করবো এটা সুপার প্রফিট ধরে করতে বলেছে। বোঝা গেল কি করলাম? তাহলে চলো করে দিচ্ছি। কিছু নেই স্যার, কিভাবে করবো এখানে না, এই অঙ্ক করার জন্য আমি কতগুলো স্টেপ তোমাকে ফলো করাবো, কতগুলো স্টেপ ফলো করাবো। ঠিক আছে, আমার সঙ্গে সঙ্গে করবে, লিখবে আমার সঙ্গে সঙ্গে লিখবে স্টেপ। দেখো স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে তুমি লেখো এভারেজ প্রফিট, লেখো এভারেজ প্রফিট। হ্যাঁ, তোমার কোশ্চেনে যদি বলে দেয় সেটা লিখবে এভারেজ প্রফিট, আর যদি না বলে দেয় তোমাকে সেটা বের করতে হয়। ঠিক আছে, এখন তুমি আমাকে বলবে স্যার এভারেজ প্রফিট আবার কি করে বের করতে হয়? মনে করো লাস্ট ক্লাসে করালাম, লাস্ট ক্লাসে তোমাকে করালাম, মনে পড়ছে? নরমাল প্রফিট মনে পড়ছে? লাস্ট ক্লাসে করালাম ওই কত অ্যাবনরমাল লস, অ্যাবনরমাল গেইনের যোগ বিয়োগ গুলো করছিলাম, মনে পড়ছে? মনে পড়ছে? ওইটা হচ্ছে এভারেজ প্রফিট। যদি বলে না দেয় ওইভাবে বের করতে হবে। তবে আমার মনে হয় তোমাদের পরীক্ষায় এরকম করবে না, 4 নম্বর অঙ্ক তো। আমার যা মনে হচ্ছে এভারেজ প্রফিট বলে দেবে, তুমি অঙ্ক করতে হবে। যেহেতু তোমাকে যদি এই মেথডটা করতে দেয় না ক্যাপিটাল সুপার প্রফিট, আশা করছি এভারেজ প্রফিট তোমাকে বলে দেবে। ঠিক আছে? কি বললাম বুঝতে পারলে? এভারেজ প্রফিট বলে দেবে। কেননা এই টাইপের অঙ্ক যদি এভারেজ প্রফিট তোমাকে বের করতে হয় তাহলে সেই অঙ্কটা অনেক লং কোশ্চেন, 10 মার্কস এর কাছাকাছি কোশ্চেন চলে যাবে। ঠিক আছে তো? কিন্তু 10 মার্কস তোমার পরীক্ষায় আসবে না। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ বলো। হ্যাঁ, বলে দেবে। ডাইরেক্ট এভারেজ ভাবে বলে দেবে। হ্যাঁ, যদি ওই মেথডের অঙ্ক দিয়ে শুধু নরমালি বলবে সিম্পল এভারেজে করো বা ওয়েটেড এভারেজে করো, তখন হয়তো তোমাকে বের করে নিতে হবে। এই অঙ্কের ক্ষেত্রে দেখো এই অঙ্কটা অ্যাকচুয়ালি এই অঙ্কটা তোমাকে 5 খানা স্টেপ করতে হবে। এই অঙ্কটা নামাতে হবে 5 খানা স্টেপ। আচ্ছা তুমি আমাকে বলো, কোশ্চেন তো দেখতে পাচ্ছ। কোশ্চেন দেখে বলো দেখি এভারেজ প্রফিট কত বলেছে? আমি আমি বলবো? দাঁড়াও দেখছি, আমি দেখছি। এই দেখো এভারেজ প্রফিট বলেছে কত, দেখো এই অঙ্কটাই করছি না, 21 নম্বর না? 21 নম্বর? কত নম্বর? হ্যাঁ, সাম নাম্বার 21, ঠিক সাম নাম্বার 21 দেখো এভারেজ প্রফিট কত বলে? 1,50,000। এটা লিখবে 1,50,000, লিখে দাও এভারেজ প্রফিট 1,50,000। স্যার এরপরে কি করতে হবে? স্টেপ স্টেপ 2 তে লিখতে হবে তোমাকে ক্যাপিটাল এমপ্লয়েড। কি লিখতে হবে স্টেপ 2 তে? ক্যাপিটাল এমপ্লয়েড। দেখো আমি তোমাকে বলছি যেহেতু আমরা রেশিও আগে শিখে ফেলেছি, রেশিওতে মনে পড়ছে তোমার ক্যাপিটাল এমপ্লয়েড শিখিয়েছিলাম রেশিও করার সময়? বলো মনে আছে? আমি যখন রেশিও শিখিয়েছিলাম, রেশিওতে ক্যাপিটাল এমপ্লয়েড শিখিয়েছিলাম, মনে পড়ছে নাকি ভুলে গেছো? হ্যালো, আমরা যখন রেশিও করালাম অতদিন ধরে, অনেক দিন ধরে রেশিও করালাম, 1 মাস 1.5 মাসের কাছাকাছি। তো ওখানে ক্যাপিটাল এমপ্লয়েড করিয়েছিলাম। তো ক্যাপিটাল এমপ্লয়েড ফর্মুলা কি মনে আছে না ভুলে গেছো? না সে ঠিক আছে, সে অ্যান্সার বেরোবে। আমি বলছি মনে আছে সে।
মনে থাকলে আমাকে বলবে। দুদিক থেকে করতাম। দেখো আমি লিখছি ক্যাপিটাল এমপ্লয় দুদিক থেকে করতাম। একটা লায়াবিলিটি সাইড দিয়ে বের করতাম, আর একটা অ্যাসেট সাইড দিয়ে বের করতাম। মনে করো? লায়াবিলিটি সাইড দিয়ে বের করার ফর্মুলা কি লিখেছিলাম তোমাকে? দেখো আমি তোমাকে লিখে দিচ্ছি পাশাপাশি যাতে মনে রাখতে পারো। শেয়ার ক্যাপিটাল, মনে করো শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে? তারপর কি লিখেছিলাম মনে করো? রিজার্ভ এন্ড সারপ্লাস। শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ এন্ড সারপ্লাস, মনে পড়ছে? এর থেকে মাইনাস করতাম যদি কোনো রকমের কোনো ফিকটিসিয়াস অ্যাসেটস থাকে, ঠিক আছে? আচ্ছা, যদি এর সাথে লোন থাকলে লোন যোগ করতাম, লোন। এই সবকটা যোগ বিয়োগ করে যেটা বেরোতো তাকেই আমরা বলতাম ক্যাপিটাল এমপ্লয়। ঠিক আছে? তোমাদের বইতে লাইব্রেরি থেকে ফর্মুলা দেয়। যাই হোক আমি বলে দিলাম, রেশিও তো করেই ছিলাম, তাহলে বুঝতে পারলে ব্যাপারটা। এটা হচ্ছে লাইব্রেরি সাইড ফর্মুলা। আর অ্যাসেট দিক দিয়ে ফর্মুলা কি হবে? দেখো, অল অ্যাসেটস সমস্ত অ্যাসেট নিতে পারো, কিন্তু নেবে না কি কি? গুডউইল। গুডউইল নেবে না কেন স্যার? গুডউইল তো বের করছো, তুমি তো গুডউইলই বের করছো, গুডউইল নেবে কেন? গুডউইল নেবে না, ঠিক আছে? আর কি কি নেবে না সব শুনি, তোমার বলে দিচ্ছি, হ্যাঁ? লিখবে, লিখবে গুডউইল নেব না, নন ট্রেড ইনভেস্টমেন্ট নেব না, নন ট্রেড। ট্রেড ইনভেস্টমেন্ট নিতে পারো কিন্তু নন ট্রেড ইনভেস্টমেন্ট নেবে না, নন ট্রেড ইনভেস্টমেন্ট নেবে না, নন ট্রেড ইনভেস্টমেন্ট নেবে না। আর কি নেবে না? ফিকটিসিয়াস অ্যাসেটস নেবে না। হয়ে গেল। এর থেকে মাইনাস করবে কি? এক্সটার্নাল লায়াবিলিটিস, ব্যাস। এই তো ফর্মুলা, ছোট্ট ফর্মুলা। ঠিক আছে? বোঝা গেল? তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড দেখো এবার কোশ্চেনে কি বলেছে। এই কোশ্চেন তো সোজাই দিয়েছে, তুমি দেখো না। তুমি তো বলো কোশ্চেন সোজাই দিয়েছে। অ্যাসেট 14 লাখ বলে দিয়েছে, আর লাইব্রেরি 4 লাখ। 14 থেকে 4 লাখ বাদ দিলে কত হবে? 10 লাখ হবে। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড কি লিখবো এখানে? 14 লাখ মাইনাস 4 লাখ ইকুয়াল টু 10 লাখ। বোঝা গেল তো? স্টেপ থ্রি, স্টেপ থ্রিতে কি লিখবে জানো? নর্মাল প্রফিট। কি লিখবে? নর্মাল প্রফিট। স্টেপ থ্রিতে লিখবে কি? নর্মাল প্রফিট। তো নর্মাল প্রফিট কি করে হয়? নর্মাল প্রফিট কি করে হয় শুনে নাও। তুমি ব্যবসাতে যত টাকা ইনভেস্ট করবে তার উপর নর্মাল কি দিচ্ছে? নর্মাল, নর্মাল, নর্মাল মানে বোঝো তো? মানে তুমি তো ধরো ক্যাপিটাল এমপ্লয়, তুমি ইনভেস্টমেন্ট করেছো 10 লাখ টাকা। তো 10 লাখ টাকা যদি তুমি ব্যবসায় ইনভেস্ট না করে বাইরে ইনভেস্ট করো, তোমার ব্যবসায় ইনভেস্ট না করে বাইরে ইনভেস্ট করো, কত টাকা দেবে? কত পার্সেন্ট বলেছিল রিটার্ন? স্যার রিটার্ন অঙ্কে বলে 10%। তুমি তোমার ব্যবসায় ইনভেস্ট না করে অন্য জায়গায় ইনভেস্ট করো, ও তোমাকে 10% দেবে। তাহলে 10 লাখ টাকা তুমি তাকে দিলে, ও তোমাকে 10%, তোমার কত টাকা আসলো? 1 লাখ টাকা। হ্যাঁ কি না? 10 লাখে 10% করলে তোমার 1 লাখ টাকা হয়। তার মানে তুমি যদি বাইরে টাকা দাও 1 লাখ টাকা পাবে, কিন্তু তুমি যদি তোমার বিজনেসে টাকা লাগাও 1.5 লাখ টাকা পাচ্ছ, ঠিক আছে? 1.5 লাখ। তাহলে তুমি বলো, তাহলে তুমি তোমার বিজনেসে টাকা লাগালে তোমার এক্সট্রা প্রফিট হচ্ছে কি হচ্ছে না? এটাকেই সুপার প্রফিট বলি, এটাকেই সুপার প্রফিট বলে। এক্সট্রা প্রফিট হলেই তাকে সুপার প্রফিট বলে। দেখো সুপার প্রফিট ইকুয়াল টু অ্যাডজাস্টেড, আচ্ছা অ্যাডজাস্টেড কেন, অ্যাভারেজই লিখি, কমন নাম লিখি, কমন নাম। অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। অ্যাভারেজ প্রফিট কত ছিল আমাদের? 1.5 লাখ। নর্মাল কত ছিল? 1 লাখ। সুপার প্রফিট কত হলো? 85। ক্লিয়ার? এবার লিখে দাও লাস্ট স্টেপ, গুডউইল। স্টেপ 5, দেখো গুডউইল। ফর্মুলা লেখো সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার্স অফ পারচেজ।
সুপার প্রফিট 50,000 আর নাম্বার অফ ইয়ার অফ পারচেস কত বলেছে? 3। অ্যান্সার হয়ে গেল 3। দেখো 1.5 লাখ টাকা কোথায়? খুঁজে বার করতে হবে তো গুডউইল। ও তোমাকে নাম্বার অফ ইয়ার অফ পারচেস কত বলেছে বলো তো? আমি তো 3। ও 3 বলেছে না? 3 বলেছে, 3 বলেছে তো। তাহলে গুডউইল বেরিয়ে গেল। গুডউইল কত হলো? 1.5 লাখ টাকা, তাই তো? সুপার প্রফিট মেথডে গুডউইল বেরোলো কত? 1.5 লাখ টাকা। দেখো তো কোশ্চেনে দিয়েছিল। সুপার প্রফিট মেথডে গুডউইল 1.5 লাখ টাকা। সুপার প্রফিট 50, এ দেখো অ্যান্সারই দেয় না। এ তো অ্যান্সারই দেয় নাকি? ওই দেখো আমি এ করতে করতে আমি হুট করে 22 নম্বর অঙ্কে চলে গেছি। ওই দেখো আমি এটা করতে করতে 22 নম্বর অঙ্ক চলে গেছি, অ্যাকচুয়ালি 21 নম্বর অঙ্ক করছিলাম। হ্যাঁ, 21 নম্বর অঙ্কটা করছিলাম, হুট করে 22 চলে গেছি। আচ্ছা, ওরা তোমাকে না এটা বের করতে বলেনি, আমি এই অঙ্ক করেই দিয়েছি। আমি আমি গুডউইল বের করলাম। সুপার প্রফিট মেথডে গুডউইল বের করার ফর্মুলা দেখো, দেখেছো? এটা হচ্ছে সুপার প্রফিট মেথডের ফর্মুলা। সুপার প্রফিট এবং নাম্বার অফ ইয়ার অফ পারচেজ, এই অঙ্কে পার্টিকুলার এখন যে অঙ্ক করছে সেই অঙ্কে নাম্বার অফ ইয়ার অফ পারচেজ বলে দেয়নি। ঠিক আছে, তাই আমি এই মেথডে করতে পারবো না। বোঝা গেল কেন করলাম না? এটা কেটে দিলাম। তাহলে এটা কেটে দিলাম, এইটা করা যাবে না। আমার কথা আশা করি ক্লিয়ার হয়েছে। এর পরের অঙ্কে এটা লাগে, পরের অঙ্কে লাগে, পরের অঙ্কে। হ্যাঁ, ইয়ার দেয়া থাকলে ঠিক করে দিয়েছিলাম। কিন্তু এখানে বলছে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। এই মেথডে গুডউইল বের করবো কি করে? কিছুই না। সুপার প্রফিট ডিভাইডেড বাই নরমাল রেট অফ রিটার্ন। ব্যাস হয়ে গেল। ডিভাইড বাই নরমাল রেট অফ রিটার্ন। সুপার প্রফিট কত ছিল? 50,000। আর নরমাল রেট অফ 10%। কত হলো? 5,000। 10% ছিল তো, আমি তো দেখেও নি। হ্যাঁ 10% তো ছিল। হ্যাঁ 5 লাখ মিলে গেছে, দেখো মিলে গেছে, অ্যান্সার মিলে গেছে। ঠিক আছে, 22 নম্বর অঙ্ক। দেখো, 22 নম্বর অঙ্ক তুমি নিজেই বুঝতে পারছো, দেখো আইডিয়া করো, নিজেই পারবে। দিল্লিতে 2011 এসেছিল। দেখো অ্যাভারেজ প্রফিট বলেছে 1 লাখ টাকা। ঠিক আছে, চলো এক একটা করে করি। অ্যাভারেজ প্রফিট 1 লাখ টাকা বলেছে, আমি আর করবো না, আমার তো করাই আছে পুরো। আমার তো করাই আছে, আমি শুধু এখানে জাস্ট ভ্যালু গুলো চেঞ্জ করে দিই। অ্যাভারেজ প্রফিট 1 লাখ টাকা করে দিলাম। ঠিক আছে, তারপর দেখো, এই দেখো আমাকে সেকেন্ড স্টেপের নাম কি? ক্যাপিটাল এমপ্লয়। তো ক্যাপিটাল এমপ্লয় বের করার জন্য অ্যাসেট 10 লাখ আর এক্সটার্নাল লাইবিলিটি 1,80,000। তো 10 লাখ থেকে 1,80,000 বাদ দিয়ে দাও, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ কি? হ্যাঁ, 10 লাখ থেকে 1 লাখ বাদে 9 লাখ, 9 লাখ থেকে 80 বাদ দিলে তোমার 8,20,000। দেখো নিয়মগুলো সব মনে রাখবে। আমরা যখন এরপরে যখন সবকটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে, আমি কিন্তু বিভিন্ন দুটো বই সলভ করাবো। ঠিক আছে, দুটো বই সলভ করাবো, যেটা তোমাদের সিবিএসসি বোর্ডের ফেমাস বুক, ওই দুটো বই সলভ করাবো। তখন কিন্তু মনে রাখতে হবে, যখন আমি পড়াবো ফটাফট করে আমি করতে পারবো। কি বললাম বুঝলে? এখন তো টিএস গালের বইগুলো করিয়ে দিচ্ছি, কিন্তু মোটামুটি ধরো প্রি বোর্ড যে পরীক্ষাগুলো হয় না, প্রি বোর্ড হয়ে যাওয়ার পর তারপর কিন্তু ওই বইগুলো সলভ করবো। মানে ধরো বোর্ড এক্সামের 2 মাস আগে ওই বইগুলো সলভ করবো। মানে খুব ভালো করে রিভাইজ, মানে ভুলে গেলে চলবে না। যা যা করছো সেইগুলো পুরো রিভিশন করে রাখতে হবে ভালো করে। মাঝে মাঝে রিভিশন করবে। কি বললাম বুঝতে পারছো তো? পুরোনো যেমন আমরা রেশিও, প্রথমে রেশিও করেছিলাম, এখন হয়তো রেশিও ওনা থেকে বেরিয়ে গেছে। রেশিও রিভিশন করতে হবে। তারপর কম্পারেটিভ ব্যালেন্স শিট, কমন সাইজ ব্যালেন্স শিট করেছিলাম, রিভিশন করতে হবে। ঠিক আছে, এগুলো সব একটা করে রিভিশন করতে হবে। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, তাহলে কত হলো আমাদের? 10 লাখ থেকে 1,80,000 মধ্যে 8,20,000 টাকা ক্যাপিটাল এমপ্লয়। 3 নম্বর স্টেপ, নর্মাল প্রফিট কত পার্সেন্ট? 10%। তাহলে 8,20,000 10% কত? 82,000। ঠিক আছে, তো সুপার প্রফিট বের করার ফর্মুলা এভারেজ প্রফিট মাইনাস নরমাল প্রফিট। এভারেজ প্রফিট তো বলে দিয়েছিল অঙ্ক তোমাকে, কত? 1 লাখ। 1 লাখ থেকে 82 বাদ দেবো, 18,000।
হয়ে গেল। এবার গুডউইল বের করবো ক্যাপিটালাইজেশন মেথডে। কত হবে? 18,000 ডিভাইড বাই 10 ইন্টু 100 কত হচ্ছে? 1,80,000। ঠিক আছে, এটা কোন মেথডে করলাম? এটাকে বলে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট, ক্যাপিটালাইজেশন সুপার প্রফিট। কিন্তু এবার করবো শুধু সুপার প্রফিট, শুধু সুপার প্রফিট মেথড। ঠিক আছে, দেখো গুডউইল আন্ডার সুপার প্রফিট, ফর্মুলা সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স অফ পার্চেস। কত হবে? 1,80,000, সরি 1,80,000 কেন, 18,000 ইন্টু নাম্বার অফ ইয়ার অফ পারচেস 3, কত হলো? 54,000। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, একটা কথা তোমাকে একটা বলে দিই, হয়তো তোমার পরীক্ষা স্কুলে যে পরীক্ষা হবে, ছোটখাটো পরীক্ষা, এইগুলো তোমাকে আমি বলেছি, জেনে রাখলে খুব সুবিধা হয়। এই যে ক্যাপিটালাইজেশন মেথড করলাম না, ক্যাপিটালাইজেশন মেথড, সে তুমি এভারেজে করো বা সুপারে করো, দেখো না। এই দেখো না, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা তুমি একটা ট্রিক্স দেখবে, দেখো তোমাকে এটাই বলছি। এই যে 21 নম্বর অঙ্কটা আমি কোন মেথডে করলাম দেখে বলো দেখি কি লেখা আছে। কোন মেথডে করলাম? ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট, ক্যাপিটাল সুপার প্রফিট। স্যার যদি এই অঙ্কটাই যদি তোমাকে বলতো ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিটে করতে, যদি এটাই যদি তোমাকে বলতো ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিটে করো, তাহলে কি করো জানো? বলো দেখি ফর্মুলা কি ছিল? স্যার ফর্মুলা কি ছিল দেখো, আগে বললাম, এ দেখো, এভারেজ প্রফিট বাই নরমাল রিটার্ন। তাহলে তুমি মুখে মুখে বলো না, তো খাতা করার দরকার নেই। এভারেজ প্রফিট কত? এই অঙ্কে 1,00,000 টাকা দিয়েছে, বাই 10%, হ্যাঁ কি না? বাই 10%, বাই 10 ইন্টু 100 মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড কত বেরিয়েছিল? ক্যাপিটাল এমপ্লয়েড দেখো 8,20,000, 8,20,000 বেরিয়েছিল তো। তাহলে কত হচ্ছে? 10,00,000 মাইনাস থেকে 8,20,000 করলে কত? 1,80,000। তাহলে তোমার অঙ্কে কত বলেছিল গুডউইল? সুপার প্রফিট মেথডে গুডউইল কত বের করলে? মানে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট 1,80,000 বের করলে। এই দেখো না, এই দেখো না, এই দেখো না, এই দেখো 1,80,000 বেরোলো। এই দেখো, সেম আমরাই বলতে চাইছিলাম। সে তুমি ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিটে করো বা ক্যাপিটাল সুপার প্রফিটে করো, বোথ অ্যান্সার সেম। এটা রুল, এটা নিয়ম, প্রতিটা অঙ্কে হবে। যদি কোনো কারণে অ্যান্সার দুটো সেম না হয়, তাহলে তুমি ভুল করেছো, তুমি ভুল করেছো কিছু না কিছু। লাস্ট অঙ্ক, চ্যাপ্টার শেষ। কি বলছে 23 তো দেখো, বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ভ্যালু অফ গুডউইল অফ মেসার্স অমৃত এন্ড অমর 3 ইয়ার পারচেস অফ এভারেজ প্রফিট। কি বলছে? এটা একটা মেথডে করতে হবে। 3 ইয়ার পারচেস সুপার প্রফিট, এটা একটা মেথডে করতে হবে। ক্যাপিটাল সুপার প্রফিট, এটা একটা মেথডে করতে হবে। অন দ্য বেসিস অফ ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট। ঠিক এই অঙ্কটা 23 নম্বর অঙ্কটা কি জানো? সবকটা অঙ্কের একটা ডিভিশন, পুরো চ্যাপ্টার শেষ অঙ্ক ডিভিশন করে দিলে একটা অঙ্ক। ঠিক আছে, ডিভিশন হচ্ছে ডিভিশন। আচ্ছা, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড তোমাকে বলে দিয়েছে কত? 10,00,000 টাকা। ঠিক আছে, নেট প্রফিট বা নেট লস বলেছে 22 সালে প্রফিট, 23 সালে প্রফিট, 24 সালে প্রফিট, 3 বছরই প্রফিট দিয়েছে। ঠিক আছে, নর্মাল রেট অফ রিটার্ন 11% বলে দিয়েছে। রেমুনারেশন টু ইচ পার্টনার ফর হিজ সার্ভিস টু বি ট্রিটেড অ্যাজ আ চার্জ অন প্রফিট 2,500 পার মান্থ বলেছে রেমুনারেশন। রেমুনারেশন মানে স্যালারি। স্যালারি হলে তোমার প্রফিটটা কমবে, স্যালারি হলে প্রফিটটা কমবে। তাহলে এক মাসে স্যালারি 2,500 হলে 12 মাসে কত? স্যার 2,500 12, হ্যাঁ কি না? এবার পার্টনার কজন ছিল? দুজন পার্টনার, তাহলে ইন্টু টু হবে, ইন্টু টু হবে। এবার বলি অ্যাসেট, তোমার যে অ্যাসেট যা ছিল, অ্যাসেটের মধ্যে অ্যাসেট তো 11,00,000, এর মধ্যে গুডউইল নেই। ঠিক আছে, খুব ভালো কথা বলেছে, সুন্দর কথা বলেছে। অ্যাসেটের মধ্যে গুডউইল নেই, ঠিক আছে, 11,00,000 টাকা। আর লাইবিলিটি 11,00,000 থেকে 1,00,000 বাদ দিলে কত হবে? 10,00,000 টাকা ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে সুন্দর করে দিয়ে দিয়েছে কোশ্চেন গুলো, এক একটা করে করি অঙ্কটা আমরা, তাহলে তো অঙ্কটা শেষ হয়ে যাবে। 23 নম্বর অঙ্কটা, তাহলে কি লিখবো? সবার প্রথম লিখবো গুডউইল, লিখো গুডউইল, আমার সঙ্গে সঙ্গে করো, তাড়াতাড়ি হবে। এ দিয়ে লিখো গুডউইল আন্ডার অ্যাভারেজ প্রফিট মেথড।
ফর্মুলা কি হবে? অ্যাভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার অফ পারচেজ। মনে আছে নিশ্চয়ই? মনে তো আছে? নাম্বার অফ ইয়ার্স অফ পারচেজ। এটা তো বলার কিছু নেই। এটা কেউ ভুলবেও না। আর আর আমার মনে তোমাকে কয়েকদিন পর না কিছু এমসিকিউ দেবো। এরকম কিছু চ্যাপ্টার তোমার তো এমসিকিউ অল্প অল্প হলেও আসে। কি চ্যাপ্টার এমসিকিউ কোশ্চেন রেডি করেছি জানো তো? মানে প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস করতে পারো। আমার অন্য বোর্ড আমাদের অন্য বোর্ড আছে। অন্য বোর্ডে ওদের এমসিকিউ আছে। এমসিকিউ পেপার আছে। আমি তোমাদের ফান্ডামেন্টাল অফ পার্টনার সিলেবাস একই। ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপের উপর এমসিকিউ সুন্দর সুন্দর সেট করা আছে। ঠিক আছে? তারপরে এই গুডউইল চ্যাপ্টার এর উপর এমসিকিউ আছে। তারপর ওইদিকে তুমি বলো না তোমার রেশিও অ্যানালিসিস এর উপর ভালো 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 এমসিকিউ আছে। রেশিওর উপর সুন্দর সুন্দর এমসিকিউ রাখা রাখা আছে। আচ্ছা, তারপর ওই চ্যাপ্টারটা করেছিলে না কম্পারেটিভ ব্যালেন্স শিট, কমন সাইজ ব্যালেন্স শিট, তাই না? ওর উপর আচ্ছা, তুমি তো তো আমি তো মাঝখানে করেইছিলাম একটা ক্লাস করালাম, কিন্তু বললে স্যার এখন নেই, এখন করবো না। তো যখন করবো তখন বলবো, আবার যখন তুমি চাইবে করতে তখন বলবে আমাকে, তখন করাও। বলবে। ওটা তো লার্ন করতে হবে, ওটা লার্ন করতে হবে। আমি একটা চার্ট দিয়ে দেবো, চার্টটা তোমাকে প্রতিদিন একটা চার্ট দিয়ে দেবো, প্রতিদিন ২-৩ বার করে তোমাকে রিড করতে হবে, রিড। মানে ওটা পড়তে হবে। ওটা না, ওটা লার্ন করার ব্যাপার, ওটা পড়তে হবে তোমাকে। ওই একবারে পড়ে তো তোমার হবে না, একদিন পরে এটা মুখস্থ করারও ব্যাপার না। ওই প্রতিদিন ৫ মিনিট ১০ মিনিট করে চোখ বোলাতে হবে। চোখ বোলাতে বোলাতে কি হবে বলতো, টার্ম গুলো সম্পর্কে একটু আইডিয়া হবে। তারপর যখন তোমার আইডিয়া হবে তখন আমি তোমাকে বোঝাবো। আচ্ছা, এভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার অফ পারচেজ। তাহলে দেখো আমাদের এভারেজ প্রফিট কত ছিল অঙ্কে? দেখো 1,60,000, 1,40,000, 2,70,000। 1,60,000, 1,40,000 আর 2,07,000। এটাকে ৩ দিয়ে ভাগ করো। করে যেটা হবে, করে যেটা হবে বেরোবে। আর নাম্বার অফ ইয়ার অফ পারচেজ কত বলছে বলো আমাকে? নাম্বার অফ ইয়ার অফ পারচেজ কত বলছে আমাকে? ৩। নাম্বার অফ ইয়ার অফ পারচেজ ৩ বলেছে। তাহলে দেখো তো কত হচ্ছে? ৩ ৩ কেটে গেল। ১,৬০,০০০ আর ১,৪০,০০০, ৩ লাখ, ৩ লাখ আর ২,৭০,০০০, মানে কি ভুল আছে এখানে? আচ্ছা, দেখো, দাঁড়াও ১ মিনিট, ১ মিনিট, ১ মিনিট। এখানে একটা ছোট্ট একটা মিস্টেক হয়েছে না? আমি তোমাকে তখনই বললাম, বাট আমি কাজটা করলাম না। ২ নম্বর পয়েন্ট। ওই রেমুনারেশন টু স্যালারি বলেছিল না, রেমুনারেশন টু স্যালারি, এটা তোমাকে করতে হবে। তাহলে সবার ১ম না তুমি কাজ করো। এটা এখানটায় করবো না। এখানটায় করবো না। এই জায়গাটা এখানটা করবো না। এখানটা করবো না। এরম রাখো। ১ লাইন ছেড়ে আসো। লেখো এভারেজ প্রফিট বের করো নিচে। নিচে এভারেজ প্রফিট। যেটা করলাম সেটাই এখানে করো। 1,60,000, 1,40,000 আর কত? 2,07,000 ডিভাইডেড বাই 3। কত বেরিয়েছিল তোমার পড়ে? 1,90,000। 1,90,000 বেরিয়েছিল। এত অব্দি ঠিক আছে? এত অব্দি বুঝতে পেরেছো? এত অব্দি বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এইবার ওই রেমুনারেশন, রেমুনারেশন স্যালারি, স্যালারি হলে প্রফিটটা কমে যায়। তাহলে মাইনাস দিয়ে লেখো রেমুনারেশন। এইটা করা হবে। কত? ২,৫০০ ইনটু ১২ ইনটু ২, ৬০,০০০ টাকা। তাহলে ১,৯০,০০০ থেকে ৬০ বাদ দিলে কত হলো? ১,৩০,০০০। এটা হলো অ্যাকচুয়াল প্রফিট। ১,৩০,০০০ হলো। ১,৩০,০০০ ইনটু ৩ মানে ৩,৯০,০০০। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল আমরা ক্যাপিটালাইজেশন অফ, সরি, এটা কোন মেথড করলাম? গুডউইল আন্ডার এভারেজ প্রফিট মেথড। নেক্সট মেথড করব। নেক্সট মেথড কি বলেছে? এবার বলেছে সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট মেথডে গুডউইল মেথড। চলো দেখো ২ নম্বর, গুডউইল আন্ডার সুপার প্রফিট মেথড। কোন মেথডে করবো? গুডউইল সুপার প্রফিট মেথড, গুডউইলটা। ফর্মুলা কি? আগেই করলাম, সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার্স অফ পারচেজ, নাকি না?
এবার সুপার প্রফিট তোমাকে বের করতে হবে। নাম্বার অফ ইয়ার অফ পারচেজ কত বলেছে? দেখো 3 বলেছে না 3? হ্যাঁ 3 বলে 3 লিখে দাও, এখানে 3 লিখে দাও। এবার সুপার প্রফিট বের করতে গেলে ওই স্টেপ আমরা যেটা শেখালাম, স্টেপ 1 কি? এভারেজ প্রফিট। অলরেডি এভারেজ প্রফিট বের করলাম। স্যার কোনটা বের করলেন এভারেজ প্রফিট? দেখো এইটাকে বলবে তুমি এভারেজ প্রফিট। হ্যাঁ, ভুল করেও বলবে না এটা না কিন্তু, মানে ওই সমস্ত অ্যাডজাস্টমেন্ট করার পর যেটা বেরোয় তাকে বলে এভারেজ প্রফিট। ঠিক আছে? 1,30,000 হয়ে গেল। স্টেপ 2 কি লিখতাম? ক্যাপিটাল এমপ্লয়েড। অলরেডি বলে দিয়েছে ক্যাপিটাল এমপ্লয়েড, দেখো তোমাকে 10 লাখ টাকা। দেখো ক্যাপিটাল এমপ্লয়েড তোমাকে কিন্তু বলে দিয়েছে, দেখো দেখো কোশ্চেন পড়ো, কোশ্চেন পড়ে দেখো ক্যাপিটাল এমপ্লয়েড তোমাকে 10 লাখ টাকা দিয়ে দিয়েছে, দেখেছো? দেখেছো? আচ্ছা দেখিয়ে দিচ্ছি, চলো এই দেখো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড 10 লাখ বলে দিয়েছে। নেক্সট। কেন? কোশ্চেনে 11 লাখ দেওয়া ছিল, 11 লাখ থেকে 1 লাখ বাদ দিলে 10 লাখই হয়। আচ্ছা, এটা বলে দিলাম, এটা বলতে পারি। স্টেপ 3 তে লেখো নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট কার উপর হবে? ক্যাপিটাল এমপ্লয়েড উপর হবে। ক্যাপিটাল এমপ্লয়েড ছিল 10 লাখ টাকা। কত পার্সেন্ট ছিল বলো? 11%। 10 লাখের 11% করলে হবে তোমার 1,10,000। ঠিক আছে? স্টেপ 4 সুপার প্রফিট। সুপার প্রফিট কি করে করতে হবে? ওই এভারেজ প্রফিট থেকে যদি নর্মাল প্রফিট বাদ দেওয়া হয়, এভারেজ প্রফিট কত ছিল আমাদের? এভারেজ প্রফিট 1,30,000। নর্মাল প্রফিট 1,10,000 বাদ দিয়ে কত হচ্ছে? 20,000। 20,000 টাকা হলো সুপার প্রফিট। ঠিক আছে? তো সুপার প্রফিট 20,000 টাকা বসিয়ে দাও, তাহলে অ্যান্সার 60,000 টাকা হয়ে গেল। হ্যাঁ কি না? দেখলে? এটা 2 নম্বর হল। 3 নম্বর চলে এসেছে, 3 নম্বর। কোন মেথড? ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। তো জানোই, আগেরটাই শেখালাম। ক্যাপিটালাইজেশন অফ ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। ফর্মুলা কি? সুপার প্রফিট ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100। সুপার প্রফিট 20,000 ডিভাইড বাই 11 ইন্টু 100। কত হচ্ছে? 181,818। 181,818 হয়ে গেল। লাস্ট স্টেপ মানে 4 নম্বর, ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট। কি লিখলাম? ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট। ঠিক আছে? ক্যাপিটালাইজেশন অফ এভারেজ লিখছি। হ্যাঁ, ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট। তো দেখো ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট বের করার ফর্মুলাটা কি তুমি নিজেই জানো, আমাকে বলতে হবে না। গ্রস ভ্যালু অফ অ্যাসেটস, গ্রস ভ্যালু অফ অ্যাসেটস মনে পড়ছে তো? মাইনাস
ক্যাপিটাল এমপ্লয়েড। ঠিক আছে, তো এটা গ্রস ভ্যালু অফ অ্যাসেট কি করে বের করে দাও? অ্যাভারেজ প্রফিট ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100 মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড তো 10 লাখ বলেই দিয়েছিল কোশ্চেনে। অ্যাভারেজ প্রফিট কত বের করলাম আমাদের? 1,30,000, তাই তো? অ্যাভারেজ প্রফিট কত বের করলাম? 1,30,000 ডিভাইডেড বাই 11 ইন্টু 100 মাইনাস 10 লাখ। তাহলে করবো 1,30,000 ডিভাইড বাই 11 ইন্টু 100 কত হচ্ছে? 11,81,818 মাইনাস 10 লাখ 1,81,818। দেখো তাই বেরিয়েছিল আগেরটা, হ্যাঁ মিলে গেছে, দেখেছো দুটোই সেম বেরিয়েছে। তো দেখো সব কটা মেথড করিয়ে দিলাম, ঠিক আছে, সব কটা মেথড কিন্তু শেষ হয়ে গেল, সব কটা মেথড শেষ হয়ে গেল, একটাও বাকি রইল না, ঠিক আছে, একটাও বাকি রইল, সব কটা মেথড হয়ে গেল। তো গুডউইল শেষ হয়ে গেল। দেখো আমাদের কি কি শেষ হয়ে গেছে? ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ পুরো শেষ। এর মধ্যে কি থাকে? ফান্ডামেন্টাল পার্টনারশিপের মধ্যে তোমার পিএল একটা থাকবে, গুডউইল থাকবে, পুরো শেষ। আর ওই দিক দিয়ে আমাদের রেশিও শেষ, কোম্পারেটিভ কমন সাইজ শেষ, তিনটে শেষ। ঠিক আছে, তো আমি কালকে স্টার্ট করবো কি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে, ক্যাশ ফ্লো, ঠিক আছে। হ্যাঁ, ওই সেকেন্ড পার্টটা শুরু করবো, ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কালকে শুরু করবো, ঠিক আছে। না না না, আমি বলছি ওটা ওটা আলাদা পার্ট, আলাদা পার্ট। অ্যাকচুয়ালি তোমাদের যে ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপের মধ্যে যে গুডউইল থাকে, এটা গুডউইল ভ্যালুয়েশন, ঠিক আছে, এটা গুডউইল ভ্যালুয়েশন, আর ওটা হচ্ছে ট্রিটমেন্ট, বুঝতে পারলে? ওটা ট্রিটমেন্ট, ওটা হচ্ছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, এটা গুডউইল ভ্যালুয়েশন। ওটা হচ্ছে ওই যে তুমি যেটা বলছো না, সেটা হচ্ছে তোমাদের বইয়ে যে চ্যাপ্টার আছে না, চেঞ্জ ইন পিএসআর বলে একটা চ্যাপ্টার আছে, অ্যাডমিশন রিটায়ারমেন্ট ডেথ ডিসিশন, অর্থাৎ তোমাদের টিএস এর বই 3 থেকে 7 অবধি, যে ওটা পুরো একটা পার্ট, ঠিক আছে। এই 3 থেকে 7 যখন আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন বলবো আমাদের পার্টনারশিপের পুরো 36 মার্ক শেষ, বুঝতে পারলে তো? তোমার বইয়ে যে টিএস এর বইয়ে যে টোটাল পার্টনারশিপ থেকে 7টা চ্যাপ্টার দিয়েছে, ঠিক আছে, 7খানা চ্যাপ্টার দিয়েছে, তার মধ্যে আমাদের দুটো চ্যাপ্টার হয়েছে, ঠিক আছে, দুটো চ্যাপ্টার হয়েছে। এখনো আমাদের বাকি রইলো কটা জানো তো? এখনো কিন্তু আমাদের বাকি আছে 5টা চ্যাপ্টার, ঠিক আছে, 5টা চ্যাপ্টার হবে। তো এটা করলে, এটা আরম্ভ করলে তোমার শেষ হবে না। এনে আমরা ক্যাশ ফ্লোটা করিয়ে দিই আমি। ক্যাশ ফ্লোটা যদি আমি করিয়ে দিতে পারি, তোমার এই পরীক্ষাটা ক্যাশ ফ্লোটা ভালো মতো করে ফেলতে পারবে, ঠিক ঠিক আছে। ওই বইটা তো পুরো কমপ্লিট হয়ে গেল, ক্যাশ ফ্লো হলে ওই বই পুরো কমপ্লিট, বুঝতে পারলে তো? হ্যাঁ, পুরো কমপ্লিট। আর ওই পার্টটা খুব ইজি, ওই পার্টে একদম অনেকে না 20 তোলে ওই পার্টটা, ঠিক আছে, অনেকের কাছে ইজি লাগে, মানে জানি না, স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে, অনেকের কাছে ওই পার্টটাও খুব ইজি লাগে, ঠিক আছে তো। তো ঠিক আছে, তারপরে এই পার্টটা আস্তে আস্তে করবো, মানে এই পার্টটা না, ওই পার্টটা কি, ওই পার্টটা কিন্তু সেরকম বোঝার না। তুমি দেখবে ওই পার্টটা কেমন, মানে অনেকটা না তোমার ফর্মুলা বেস, ঠিক আছে। আর হ্যাঁ, ফরম্যাটের উপর। আর এই পার্টটা কি, এই পার্টটা কিন্তু তোমাকে কিসের ব্যাপার, এই পার্টটা তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু পুরো বুঝতে হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, অ্যাকাউন্টিং কনসেপ্ট লাগবে পুরো।